জ্বালানি তেলের বর্তমান মজুদে 2 মাস কোনো সংকট হবে না, দাবি মন্ত্রণালয়ের। পাম্পের সামনে গাড়ির দীর্ঘ সারিতে রাজধানীতে যানজট। পয়লা জুলাই থেকে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরু। বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনায় সরকার। ষোলো বছর পর আবারও শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা। অর্থের পরিমাণ এবং কত শিক্ষার্থী আওতায় থাকবে পর্যালোচনা হবে নতুন করে। গেল 24 ঘন্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও 3 জনের মৃত্যু। আক্রান্ত শিশুদের বড় অংশ অপুষ্টির শিকার, মত বিশেষজ্ঞদের। মিরপুর কলেজের অধ্যক্ষকে ভয়, ভীতি ও হুমকির অভিযোগ এমপি ব্যারিস্টার আরমানের বিরুদ্ধে। থানায় দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ। এবং ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ভয়াবহ মন্দার মুখে পড়তে পারে বিশ্ব। সবচেয়ে বেশি ঝুঁকিতে যুক্তরাজ্য সহ জ্বালানি আমদানিকারক দেশগুলো। বর্তমানে জ্বালানি তেলের যেই পরিমাণ মজুদ রয়েছে তাতে আগামী 2 মাস কোনো সংকট হবে না বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়। সচিবালয়ে জ্বালানি তেলের পরিস্থিতি জানাতে সংবাদ সম্মেলনে এই কথা জানান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। এরপরও সংকট কেন কমানো যাচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মানুষের মধ্যে ভীতি দূর করতে চেষ্টা করছে সরকার। এছাড়া মজুতদারি কমাতেও কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। তিনি জানান, জ্বালানির দাম বাড়া না বাড়া নির্ভর করছে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যায় তার উপর। চুরি রোধে তেলের লরিতে জিপিএস ট্র্যাকার বসানোর চিন্তা করা হচ্ছে। এশিয়া প্যাসিফিক দেশগুলোর অংশগ্রহণে এজেক প্লাস সামিটে জ্বালানি সংকট মোকাবেলায় প্রাথমিকভাবে বাংলাদেশের জন্য $2 বিলিয়ন প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানান, বাংলাদেশ জ্বালানির বিষয়ে চাহিদার কথা জানিয়েছে। এই এনার্জি ক্রাইসিসকে মোকাবিলা করার জন্য এবং এশিয়ান দেশদেরকে একটা রেজিলিয়েন্স ফ্রেমওয়ার্কের মাধ্যমে যাতে উই ক্যান ওভারকাম। তো এই যে দুই সংস্থার কথা বললাম, আপনি একটা নাম দিলেন এখন। তো দিজ আর ইনস্ট্রুমেন্টস, ফাইন্যান্সিয়াল সাপোর্ট ইনস্ট্রুমেন্টস দ্যাট দে উইল আনরাভেল টু অ্যাসিস্ট ইন দ্য প্রসেস অফ হ্যাভিং এশিয়া। জ্বালানি তেলের সংকটে গ্রাহকদের ভোগান্তি বেড়েই চলেছে। রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল, আর যেসব পাম্পে খোলা রয়েছে সেগুলোতে মিলছে সীমিত পরিমাণে। সরবরাহ না থাকায় বন্ধ থাকছে রাজধানীর অধিকাংশ পাম্প। চরম ভোগান্তিতে মোটরসাইকেল, প্রাইভেট কার সহ বিভিন্ন গাড়ির চালকরা। দেশে পেট্রোল অকটেনের মজুদ বাড়লেও কমেছে সরবরাহ। এর ফলে গ্রাহকদের ভোগান্তি বেড়েছে। গত সপ্তাহে অকটেনের একটি জাহাজ দেশে প্রবেশ করেছে। 17 এপ্রিল আরও একটি অকটেনের জাহাজ আসার কথা থাকলেও কিছুতেই কমছে না গ্রাহকদের ভোগান্তি। বুধবারও এসেছে ডিজেলবাহী জাহাজ, কিন্তু পাম্পগুলোর দৃশ্য অপরিবর্তিত। গ্রাহকরা বলছেন, রেশনিং পদ্ধতিতে তেল নিতে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। কর্মঘণ্টা ব্যাহত হওয়ায় বিপাকে তারা। রাত 9টার সময় থেকে রেলগেটে, মহাখালী রেলগেট থেকে সিরিয়াল নিছি, লাইন কোনো রকম আগায় না। রাত্রে 2টার দিকে আসছি, আপনার ওই মহাখালী যে রেল লাইনটা আছে না, ওখানে এই পর্যন্ত এই জায়গায়। দীর্ঘ অপেক্ষার পরও যে পরিমাণ তেল মিলছে তা পর্যাপ্ত নয়। কোনো কোনো পাম্পে দীর্ঘ গাড়ির লাইন। এ পরিস্থিতিতে বিপাকে পড়েছে বাইক রাইডার ও অফিসগামী মানুষ। এত সিরিয়াল দিয়ে 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়াল দিয়ে তেল নেওয়া যায়? কতক্ষণ সম্ভব একটা লোকের 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়াল দিয়ে দাঁড়াবার? এখানে একটা গাড়ি নিয়ে যদি আপনার 5 ঘন্টা 7 ঘন্টা তেল নিতে হয় বসে থাকে, তাহলে সে অফিস করবে কখন? এদিকে কিছু কিছু স্থানে গাড়ির লাইনের কারণে বন্ধ হয়ে গেছে সড়কের এক পাশ। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। যে তেলটা দেয়, এই তেলটা আমরা অর্ধেক রাস্তার মধ্যে পুরে ফেলি। 8,000 টাকা তেল দিবে, 2,000 টাকা তেল পুরছি গাড়িতে, তো লাভ কি? রাত 9:45 থেকে এখানে স্টে করছি, সেই মহাখালী রেলগেট থেকে। মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা সমস্যার হাল যদি না করতে পারে, আমি মনে করি একজন সাধারণ লোক হিসেবে আগামী 2 মাসে এটার সমাধান হবে না। জ্বালানি তেল বিতরণে শৃঙ্খলা আনতে 12 এপ্রিল থেকে ঢাকার 7টি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের জন্য QR কোড ভিত্তিক ফুয়েল অ্যাপ চালু করা হয়েছে। এই ব্যবস্থায় সর্বোচ্চ 1000 টাকার তেল নেওয়া যাচ্ছে। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের ভোগান্তির খবর জানাতে মহাখালী এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। এই মুহূর্তে পরিস্থিতি কি দেখছেন? গ্রাহকদের সাথে নিশ্চয়ই আপনি কথা বলেছেন, তারাই বা কি বলছেন? সব মিলিয়ে জানাবেন।
দেখুন, একদিকে জ্বালানি তেলের যে সংকট সেটা ভয়াবহ রূপ নিয়েছে, পাশাপাশি ভোগান্তির মাত্রা কিন্তু বাড়িয়েছে কয়েক গুণ। কারণ একদিকে রোদ, অন্যদিকে কিন্তু গরম। আর এছাড়াও রয়েছে তেলের সংকট দীর্ঘ সময় অপেক্ষা তেলের পাম্পগুলোতে। শুধুমাত্র রাজধানী মহাখালীর এই দুটি পাম্প রয়েছে, আমতলী থেকে আপনার টিভি গেট পর্যন্ত। এই দুটি পাম্পের চিত্রটা যদি আমি দেখাতে চাই যে মানুষের ভোগান্তিটা আসলে কতটা বেড়েছে, শুধুমাত্র জ্বালানি তেলের জন্য নয়, পুরো নগরবাসীর জন্য আসলে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এই জ্বালানি তেলের সংকট বা জ্বালানি তেলের জন্য। এমনকি আপনি দেখছেন দীর্ঘ লাইন, সেটা কিন্তু অনেকেই বলছেন যে গতকালকে রাতে এসেছেন, অনেকেই বলেছেন ভোরে এসেছেন, তারা এখন অবধি তারা কিন্তু তেলের পাম্প পর্যন্ত যেতে পারেনি। আসলে আদৌ কি তারা তেল পাবেন কিনা সেটা নিয়েও কিন্তু একটা অনিশ্চয়তা রয়েছে। তার পাশাপাশি তো তীব্র যানজট, ভয়ানক যানজট। এই যানজটের চিত্রটা কিন্তু আমরা বিগত বলা যায় 1 মাস আগেও এই পরিস্থিতি কিন্তু আমরা দেখিনি। তার মানে বুঝতে হবে যে আসলে জ্বালানি তেলের কারণেই মূলত এই তীব্র যানজটের ভয়াবহতাও কিন্তু লক্ষ্য করা গেছে। শুধুমাত্র এই মহাখালীরা আমরা দেখেছি খিলক্ষেত যেখানে পাম্প রয়েছে, পাশাপাশি বিমানবন্দর এরিয়াতে যে পাম্পগুলো রয়েছে সেখানেও আমরা ঘুরে দেখেছি, সেখানেও চিত্র কিন্তু একই চিত্র। আমরা দেখেছি খিলক্ষেতের যে পাম্পটি রয়েছে সেখানে যে যানজটের মাত্রাটা আমরা সেটা দেখে এসেছিলাম। ঠিক কুড়িল ফ্লাইওভার যেটা আছে সেই ফ্লাইওভার পার হয়ে আপনি রেডিসন হোটেলের সামনে দিয়ে পুরো এই পর্যন্তই কিন্তু আসলে তেলের লাইনের দীর্ঘ লাইনের চিত্র আমরা দেখেছি। এছাড়াও আমি যদি বলি যে এই সংকটে জনজীবন নেমে এসেছে চরম ভোগান্তি। পেট্রোল, অকটেন এবং কি ডিজেলের জন্য ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না কোনো নিশ্চয়তা। আসলে শত শত কর্মঘণ্টা ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা এবং কি স্থবির হয়ে পড়েছে বলা যায় নগর জীবনের গতি। তো সব কিছু মিলেই আমরা অ্যাম্বুলেন্স দেখেছি, আমরা ব্যক্তিগত গাড়ি দেখেছি, বাস দেখেছি, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে আসলে দীর্ঘ লাইন। এই সংকট মোকাবেলায় আসলে কতটা সময় লাগতে পারে, কি ভূমিকা রাখতে পারে সরকার, সেটার জন্য কিন্তু অধীর আগ্রহ হয়ে অপেক্ষা করছে এই ভুক্তভোগীরা। তারা বলছেন যে দ্রুত সময়ে যাতে এই সংকট নিরসনে কাজ করে সরকার, সেই বিষয়টাও কিন্তু তারা দাবি করছে জোরালোভাবে। তো সব কিছু মিলেই বলা যায় যে আসলে অপেক্ষা, কারণ যেহেতু বলা যাচ্ছে যে দিনের পর দিন এই সংকটটা কিন্তু তীব্রকর হচ্ছে, তীব্র থেকে তীব্র ভয়ানক হচ্ছে সংকটটা। সেটা আসলে কবে নাগাদ সমাধান হবে সেটাই অপেক্ষা করছে নগরবাসী। এই ছিল এখান থেকে তার সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। রাজধানীর পেট্রোল পাম্পের সামনে গাড়ির দীর্ঘ সারির কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন চালক ও যাত্রীরা। প্রতিদিন নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বাংলাদেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তা দেখা দেয়। এতে তেল সংগ্রহে ঢাকায় পেট্রোল পাম্পগুলোর সামনে প্রতিদিনই মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ লাইন তৈরি হচ্ছে। রাজধানীর অধিকাংশ পাম্পের অবস্থান গুরুত্বপূর্ণ মোড় ও সড়কের সংযোগস্থলে হওয়ায় আশপাশের পুরো এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। সড়কে মাঝে মাঝে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। গাড়ির সারি 1 থেকে 2 কিলোমিটার পর্যন্ত ছাড়িয়ে যাচ্ছে। ফুয়েল পাসের যে ইস্যুটা আমরা দেখতেছি, এটা দিয়েও আমরা সময় মতো কিন্তু এটা নিতে পারতেছি না তেলটা। গুলশান থেকে এইটুক জায়গার ভিতরে 2 ঘন্টা বহর হয়েছি, 2 সিরিয়াল করে দাঁড়াইছে। কেমনে যাইবো? 1 সিরিয়ালে গাড়ি যাইতে পারে না। এই যানজটে রাস্তা ছোট হয়ে গেছে, ডাবল করে গাড়ি রাখছে, এই কারণে হয়েছে জ্যাম। লিংক রোড থেকে জ্যাম ফেলতে এই পর্যন্ত এলাম, এই অতিরিক্ত জ্যাম যায় এই পাম্পের তেলের কারণে। 1 জুলাই থেকে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষক উন্নয়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এছাড়া দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলোর মানুষের জীবনযাত্রা উন্নয়নে একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সম্ভাব্যতা যাচাই চলছে। এছাড়া বিদেশে কর্মী পাঠাতে বাংলাদেশের মিশনগুলোর সুপারিশে প্রয়োজন অনুসারে লবিস্ট বা বিশেষজ্ঞ ফার্ম নিয়োগ করা হচ্ছে। সংসদে প্রশ্নোত্তর পর্বে এইসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী জানান, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা 3,76,489 জন। এর মধ্যে 1,30,000 শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং আগামী 1 জুলাই 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষক উন্নয়ন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে এবং
এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট যে শিক্ষকবৃন্দ আছেন তাদেরকেও ইংরেজি বিষয়ে শিক্ষা প্রদানের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে। প্রধানমন্ত্রী জানান, সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন ও পরিবেশ সংরক্ষণে সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুনীল অর্থনীতি টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিতে প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে। সুনীল অর্থনীতির বিকাশ এবং জাতীয় সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে এবং এই বিশাল অঞ্চলকে ঘিরে বিশাল একটি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে, যা সামগ্রিকভাবে দেশের অর্থনীতিকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যাবে অবশ্যই ইনশাআল্লাহ। এছাড়া ইরান সহ মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে বিকল্প নতুন শ্রমবাজারের সন্ধানে সরকারের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার পাশাপাশি মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্তকরণের কাজ চলছে বলে সংসদে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। যেই প্রফেশনটা সেটাতে যাতে তারা সঠিকভাবে গড়ে তুলতে পারে সেজন্য তাদেরকে আমরা সহযোগিতা করতে চেয়েছি এবং সেই কাজটিও আমরা শুরু করেছি। মাননীয় স্পিকার। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। 16 বছর পর আবারও শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। পাহাড়ের 3 জেলা বাদে 61 জেলায় একসাথে এই পরীক্ষা শুরু হয়েছে। বৃত্তির অর্থের পরিমাণ এবং কতজন শিক্ষার্থী এই সুবিধা পাবে তা নিয়ে নতুন করে পর্যালোচনা হবে, জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। কেন্দ্রের ভেতরে যখন খুদে পড়ুয়ারা কলম চালাতে ব্যস্ত, বাইরের চিত্রটা ছিল কিছুটা উৎকণ্ঠার। 16 বছর পর সারা দেশে আবারও শুরু হয়েছে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। 2009 সাল থেকে পিএসসি পরীক্ষার ফলাফলের মাধ্যমে বৃত্তি দেয়া হতো। চট্টগ্রামে পরীক্ষার্থীর সংখ্যা 31,983 জন। এর মধ্যে ছেলে 12,557 জন, মেয়ে 19,406 জন। পরীক্ষা কেন্দ্রের পরিবেশ ও ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানান জেলা প্রশাসক। 30,983 জন শিক্ষার্থী তারা অংশগ্রহণ করেছে। আমরা বিশ্বাস করি এরা সবাই অত্যন্ত মেধাবী এবং একদিন তারা দেশ পরিচালনা করবে। রাজশাহী জেলায় 30টি কেন্দ্রে 13,015 জন পরীক্ষার্থী পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এই পরীক্ষার মাধ্যমে সন্তানদের মেধার সঠিক মূল্যায়ন সম্ভব হবে। তবে দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পেরে উচ্ছ্বাসিত বরিশালের শিক্ষার্থী ও অভিভাবকরা। দীর্ঘদিন পরে আবার আমাদের এই পূর্ণ নম্বরে পূর্ণ সিলেবাসে এই প্রথম বৃত্তি পরীক্ষা হচ্ছে। শিক্ষার্থীর মাঝে যে শিক্ষার যে একটা গতি বা শিক্ষার যে মান, এটা অনেক উন্নয়ন হবে। তবে হুট করে এই পরীক্ষার সিদ্ধান্ত নেয় শিক্ষার্থীদের প্রস্তুতিতে ঘাটতি ছিল বলে অভিযোগ অভিভাবকদের। যদিও উপস্থিতির হার একটু কম, তারপরেও বাচ্চারা সুন্দর পরিবেশে অনেক সুন্দর করে পরীক্ষা দিতে এসছে। দীর্ঘদিন পর পরীক্ষার আয়োজন করায় সন্তুষ্টি প্রকাশ করেছে অভিভাবকরা। আর পরীক্ষা নির্বিঘ্নে করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার কথা জানান দায়িত্বরত শিক্ষকরা। সরকারের এটা একটা ভালো উদ্যোগ। এই উদ্যোগটা যদি আমরা আবার বজায় রাখতে পারি, আমাদের এখান থেকে বেশ কিছু স্টুডেন্ট বেরিয়ে আসবে। এদিকে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে প্রতিমন্ত্রী জানান, নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার। আমরা নীতিমালায় বেশ কিছু চেঞ্জেস আনতে ইচ্ছুক, যেমন স্কলারশিপের অ্যামাউন্ট, মানে কতখানি তারা পাবেন, কিভাবে পাবেন, কত সংখ্যক শিক্ষার্থী পাবেন, পাবলিক তো সবাই পাবেন, প্রাইভেটে কত পার্সেন্টেজ পাবেন, এই সব কিছু নিয়ে আবার নতুন করে আমরা হিসাব নিকাশ করতে চাই। এমনভাবে করতে চাই যেন আরও বেশি উৎসাহিত সকল পর্যায়ের শিক্ষার্থীদের এবং গার্ডিয়ানদের করা যায়। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের প্রতিটি পরীক্ষার জন্য অতিরিক্ত 30 মিনিট সময় দেওয়া হচ্ছে। 4 দিনব্যাপী এই বৃত্তি পরীক্ষা শেষ হবে 18 এপ্রিল। অবশ্য উৎসব থাকায় রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনে আলাদা সময়সূচির অধীনে 17 এপ্রিল থেকে শুরু হবে পরীক্ষা। সানজিদুল আলম, ডিবিসি নিউজ ডেস্ক। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। অন্তর্বর্তী সরকারের সময়ে মব বেড়েছে, মবকে প্রশ্রয় দেওয়া হয়েছে, একথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তবে বর্তমান সরকার এই ব্যাপারে কোনো ছাড় দিবে না।
তথ্য অধিদপ্তরের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সরকারের কার্যক্রম ও বিভিন্ন মন্ত্রণালয়ের গৃহীত কর্মসূচির অগ্রগতি তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এ সময় তিনি বলেন, মানুষ পিটিয়ে মেরে ফেলার ঘটনা ঘটতে দেয়া হবে না। প্রশাসনিক ব্যর্থতার ঘটনাগুলো খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া হামের টিকার ব্যর্থতা খতিয়ে দেখবে সরকার। এর সঙ্গে জড়িতদের শাস্তির আওতায়ও আনা হবে বলে জানান তিনি। ইন্টারিমের সময় আসলে একটা নতুন ফেনোমেনন তৈরি হয়েছে, যেটাকে আমরা মব বলি। পকেট মার, চোর, ডাকাত যদি হাতে নাতেও ধরি, ঠিক আছে উনি পকেট মার করছেন, আপনি হাতে নাতে ধরেছেন, আমরা তো পিটিয়ে মেরে ফেলি। এই ঘটনাগুলো ঘটতে দেওয়া যাবে না, এটা আমরা ঘটতে দেব না। আসলে রাজধানীর মিরপুর কলেজের অধ্যক্ষকে ভয় ভীতি দেখানো এবং দেখে নেওয়ার হুমকির অভিযোগ উঠেছে সংসদ সদস্য ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমানের বিরুদ্ধে। জামায়াতের এই এমপির বিরুদ্ধে এই বিষয়ে থানায় লিখিত অভিযোগের পর চলছে তদন্ত। কলেজ নিয়ে জামায়াতের কয়েকজন নেতাকর্মীর অযৌক্তিক চাওয়া না মানলে তাদের হয়ে ব্যারিস্টার আরমান এই হুমকি দেন বলে অভিযোগ অধ্যক্ষের। যদিও ঘটনা নিয়ে থানায় হয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। এই ছবি গত 6 এপ্রিলের। মিরপুর কলেজের অধ্যক্ষের কক্ষে জামায়াতের কয়েকজন নেতাকর্মী, চলছে হট্টগোল। অধ্যক্ষের অভিযোগ, তার কাছে কলেজের আয় ব্যয়ের হিসাব দেখতে জোর জবরদস্তি করেন তারা। কলেজের আয় ব্যয় ইত্যাদি ইত্যাদি তারা দেখবে। কলেজের হিসাব নিকাশ দেখার জন্য আমার তো মিনিস্ট্রি আছে, জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, ডিজি অফিস আছে। এইভাবে আমি তো আমার কলেজের ইন্টারনাল বিষয়ে আপনি যেই হন না কেন, আপনার সাথে আমি তো কথা বলতে পারি না। এক পর্যায়ে আমার কলেজের সাধারণ শিক্ষার্থীরা খবর পেয়ে আমার রুমে আসে, তাদের সাথেও কিছু বাকবিতণ্ডা হয় এবং কিছু হাতাহাতি হয় এবং জামাতের লোকজন আমার রুমে কিছু ভাঙচুর করার চেষ্টা করে। 40-50 মতো ছাত্রদলের ছেলেরা, আমরা সবাই সামনে যারা বসা, পিছন দিক থেকে হাতাহাতি শুরু করছে তারা অলরেডি। অধ্যক্ষের অভিযোগ, পরে এই বিষয়ে থানায় প্রতিকার চাইতে গেলে তাকে ফোন দিয়ে ভয়ভীতি দেখিয়ে দেখে নেয়ার হুমকি দেন এমপি ব্যারিস্টার আরমান। ফোন করে তিনি আমাকে ধমক দেন, ভয়ভীতি প্রদর্শন করেন, আমাকে তিনি দেখে নেবেন, তিনি আমার বিরুদ্ধে 5টা মামলা করবেন। তার যে বাক্য বিন্যাস, এটা অত্যন্ত রূঢ় এবং উনার যে শব্দ চয়ন, এটা অত্যন্ত কর্কশ এবং উনার যে আচরণ, এটা আসলে শালীন না। হিসাব নিকাশ যখন আমরা বলছি অবৈধ নিয়োগ এবং এখানে তসরুপ যে হচ্ছে, এই বিষয়টা লোকালি মানুষ বলতেছে, আমরা বলছি কতটুকু সত্যতা স্যার আরমান ভাই বলছে, আমাদের এমপি মহোদয় এটা জানতে চাইছে। অভিযোগের বিষয়ে একাধিকবার কল করেও সাড়া পাওয়া যায়নি এমপি আরমানের। অন্য মাধ্যমে তার কাছে বার্তা পাঠানো হলে তিনি সামনের কিছুদিন ব্যস্ত জানিয়ে কথা বলতে রাজি হননি। ঘটনা নিয়ে দুই পক্ষ থেকেই পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে থানায়। পুলিশ বলছে তদন্ত করছেন তারা। পক্ষ থেকে একটু পাল্টাপাল্টি অভিযোগ আছে, আমরা একটু দেখতেছি আর কি। আমরা সবগুলোই পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আর কি। এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছে মিরপুর কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন মহল। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আবারও দলবদল বিতর্কে চট্টগ্রামের সাবেক মেয়র এস মঞ্জুর আলম। আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়ে নির্বাচিত হয়েছিলেন জনপ্রতিনিধি। তবে এবার কি তিনি এনসিপিতে যোগ দিচ্ছেন, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে। মঞ্জুরের বাসায় এনসিপি সংসদ সদস্য হাসান আব্দুল্লাহ সাক্ষাৎকে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক হিসাব নিকাশের অংশ বলে মনে করছেন অনেকে। আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে 2010 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে প্রায় 1 লাখ ভোটের ব্যবধানে মহিউদ্দিন চৌধুরীকে হারিয়ে মেয়র নির্বাচিত হয়েছিলেন মঞ্জুর আলম। এখন আমি ওই কথাটা বলে দিচ্ছি। এরপর 2015 সালের মেয়র নির্বাচনে হেরে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন রাজনীতি ত্যাগ করার। রাজনীতির তো আমি আমার নিজেকে গুটিয়ে নিলাম। তবে 2008 ও 2024 সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ফের ভোটে অংশ নিয়ে হেরে যান। মঙ্গলবার চট্টগ্রামে মঞ্জুর আলমের বাসায় গিয়ে সাক্ষাৎ করেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া কয়েকজন যুবক মঞ্জুরকে আওয়ামী লীগের দোষর উল্লেখ করে জানতে চান হাসনাত কেন তার বাসায়। তাদের সাক্ষাতের পর সিটি নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তোলপাড়। ওনাদের দুইজনের মধ্যেই আসলে সৌজন্য সাক্ষাৎটি হয়েছেন এবং এর একটা পর্যায়ে বিএনপির
কিছু ছেলে এবং ছাত্রদলের কিছু ছেলে ওখানে মব সৃষ্টি করার চেষ্টা করে তাকে লাঞ্ছিত করার জন্য। মানুষের কাছে উনি একটা তামাশার পাত্র হিসেবে ইতিমধ্যে পরিগণিত হয়েছেন, যেটা আমরা সম্মানিত করেছিলাম বিএনপিতে এনে, সেই সম্মান নিজেই হারিয়েছেন। বিষয়টা আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। উনি আসুক না, দেখতে পাবেন জনগণ কিভাবে প্রত্যাখ্যান করেন। তবে সাবেক মেয়র মনজুর আলম বলছেন তার নিমন্ত্রণে বাসায় এসেছিলেন হাসনাত আব্দুল্লাহ। আমার এখানে আমার এখানে আমার সাথে খুশির জন্য সাক্ষাৎ করতে আসছেন, আমার দেখাইছে চলে গেছে। রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে আবার কেন রাজনীতির মাঠে সরব হচ্ছেন এমন প্রশ্নে রাজনীতি বিশ্লেষকরা মনজুর আলমকে মৌসুমী রাজনীতিবিদ হিসেবে আখ্যা দিয়েছেন। উনি হচ্ছে যে একজন মৌসুমী রাজনীতিবিদ। মৌসুমী রাজনীতিবিদ হচ্ছে কি যখন যেই দল ক্ষমতায় থাকে তখন সেই দলের দিকে তাদের সদস্যপদ সংগ্রহ করা, মনোনয়ন নেওয়া এবং প্রচুর পরিমাণ টাকা পয়সা খরচ করে নির্বাচিত হওয়া, তার প্রভাব প্রতিপত্তি বাড়ানো, ব্যবসা বাণিজ্য বাড়ানো। আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে মনজুর আলম কোন দলের হয়ে নির্বাচনে লড়বেন সেটি এখন দেখার বিষয়। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। শাপলা চত্বরের ঘটনাসহ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সংশ্লিষ্টতা পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সাংবাদিকদের কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। এই মামলায় আব্দুল্লাহ আল মামুনকে আসামি করা হতে পারে বলেও জানান তিনি। আমরা তৎকালীন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ অনেক কর্মকর্তাদের সম্পৃক্ততা আমরা পাচ্ছি। 10-15 দিনের মধ্যে আমরা চেষ্টা করছি যে শাপলা চত্বর যে একটা নারকীয় হত্যাযজ্ঞ যেটা হয়েছে, এই মানবতা বিরোধী অপরাধ, যাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল বা আমরা পাবো, প্রত্যেককে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। রাজধানীতে একের পর এক তরুণীকে ফাঁদে ফেলে নির্যাতন ও ব্ল্যাকমেইল করে সিরিয়াল রেপিস্ট রাশিদুল ইসলাম রাব্বি। 2 মাসে অন্তত 13 তরুণী তার শিকার হয়েছেন। সম্প্রতি যাত্রাবাড়ির দনিয়া থেকে তাকে গ্রেফতারের পর বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর এসব তথ্য। যাত্রাবাড়ি থানায় আসা এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গত সোমবার সন্ধ্যায় দনিয়া কলেজের সামনে থেকে রাশিদুল ইসলাম রাব্বিকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তার ব্যাপারে বিস্তারিত তুলে ধরা হয়। পুলিশ বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে উপহার দেওয়ার কথা বলে ভুক্তভোগীদের যাত্রাবাড়ির গোয়ালবাড়ি মোড়ের একটি নির্মাণাধীন ভবনে ডেকে নিত রাব্বি। সেখানে নিয়ে জোরপূর্বক নির্যাতন করে তা মোবাইলে ধারণ করত। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পুনরায় শারীরিক সম্পর্ক স্থাপনে বাধ্য এবং অর্থ আদায় করা হতো। মেয়েদের নিয়ে গিয়ে ওইখানে ব্ল্যাকমেইল করে, মোবাইল কেড়ে নেয় এবং এই মোবাইল কাটার ফলে মোবাইল বিক্রি করার আগে তার সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টের যতগুলো আছে অ্যাকাউন্ট সে নিজের করে নেয়। তারপরে আবার ওইখান থেকে আরেক মেয়ের সাথে শুরু করে ব্ল্যাকমেইল আছে, পর্নোগ্রাফি আছে, আবার ইউজ করতেছে এগুলোকে যে হ্যাঁ তুমি আরো কিছু টাকা পাঠাও, আমি তাহলে তোমার ভিডিওটা ডিলিট করে দিব। গ্রেপ্তারের পর এখন পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে একই ধরনের 10টি অভিযোগ পাওয়া গেছে। সব ভিকটিমই মিরপুর এলাকার। 1 মাস 5 দিনের মধ্যে আমরা পাইছি এ পর্যন্ত 10টা, সে স্বীকার করছে 13টা। 4টা জিডি আমাদের কাছে আছে, মিরপুর থানায় আছে আরো। তো সবগুলাই আসে অভিযোগ। এবং এখানে একটা ইন্টারেস্টিং, আমরা তো মোবাইলে যখন দেখি যোগাযোগ কার সাথে হয়েছে, যখনই যোগাযোগ করতে যাই তখন যার সাথে যোগাযোগ হয় সেই বলে আমি ভিকটিম। রাব্বি যে নারীকে বিয়ে করেছে তাকেও একই কায়দায় ট্র্যাপে ফেলে বিয়ে করেন। গেল 2 মাসেই এ ধরনের 13টি ঘটনা ঘটিয়েছেন তিনি। সব ভিকটিমের বয়স 18 থেকে 20 বছরের মধ্যে। যাকে বিয়ে করছে তাকেও সে সেম ভাবে ট্র্যাপে ফেলে বিয়ে করছে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানোর উৎসব সাংগ্রাই। মারমা সম্প্রদায়ের বর্ষবরণ উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ বিলম্পয়ে, যা মৈত্রী বর্ষণ, জলকেলি উৎসব বা ওয়াটার ফেস্টিভ্যাল নামেও পরিচিত। আগামীকাল শেষ হবে এই উৎসব। পানিকে পবিত্রতার প্রতীক মেনে পানি ছিটিয়ে এভাবেই নিজেদেরকে শুদ্ধ করে নিচ্ছেন তরুণ তরুণীরা। বান্দরবনে চলছে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসব। উৎসব ঘিরে পাহাড়ে চলছে পানির উৎসব বা জলকেলি উৎসব। দুপুরে বান্দরবনের চেমিডুলু পাড়ায় মৈত্রী পানি বর্ষণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আমি রাঙামাটি জেলার এমপি সাহেব হলেও কিন্তু আমি 3 পার্বত্য জেলার মন্ত্রী, সুতরাং আমি এখানে কোনো জেলাকে আমি বৈষম্য রাখবো না। আমি কিন্তু এখনো সুষম বর্তমান বিষয় আমাদের রাঙামাটি পার্বত্য জেলা যা পাবে 2 পার্বত্য জেলা সেটা পাবে। উদ্বোধনের পরেই তরুণ তরুণীরা একে অপরকে মঙ্গল জল ছিটান। শুধু তরুণ তরুণীরাই নয়, উৎসবে মেতে ওঠেন সব বয়সের মানুষ।
পাহাড়ের প্রতিটি পাড়ায় পাড়ায় চলছে মৈত্রী পানি বর্ষণ উৎসব। খেলা দেখতে শত শত দর্শক ভিড় করেন রাজার মাঠেও। আজকে আমাদের শুভ নববর্ষের প্রথম দিন। এখন আমরা বুদ্ধ স্নান করাইতে আসছি। পুরোনো বছরকে ফেলে নতুন বছরকে গ্রহণ করছি। তো আমরা চাই আমাদের পরিবার ভালো থাকুক, সবাই ভালো থাকুক। বছরে একবারই হয় এটা, সাংরা উৎসব পালন করার জন্য আমরা পুরো একটি বছর ওয়েট করে থাকি। উৎসবের আমেজকে আরেকটু বাড়িয়ে দিতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। ডিবিসি নিউজ ডেস্ক।